তখন ওই মাসটি বলে, আমার নাম সিমু, আমি লিংসা পাবলিনের একজন স্টুডেন্ট। আমার কাজই হলো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা। আমি জানি তোমরা এখানে ইচ্ছা করে পাগলামি করতেছো, তাই এখান থেকে তাড়াতাড়ি ভাগো, নইলে অখবর আছে। যেটা শুনে ওই দুজন চলে যেতে লাগলো, কিন্তু আমাদের মেন ক্যারেক্টার ইয়ান পাই তাদের সামনে এসে দাঁড়ালো। এখন বলছিল তোমাদের অ্যাক্টিং স্কিল অনেক ভালো। তারপর আমাদের মেন ক্যারেক্টার ওদেরকে একটি আচার মারে এবং সবার সামনে নিয়ে আসে। ওরা ইচ্ছা করে সিনার হানকে দোষী করেছে এবং আচ্ছা ওরা যে দোষ করেছে কাল তোমাদের সাথেও করতে পারে। আর মেন ক্যারেক্টারের কথা শুনে সকল দোকানদারও ভাবছে ওর কথা ঠিক, ওদেরকে এভাবে যেতে দেওয়া যায় না, কিছু একটা ওদের করতে হবে। এবং সবাই মিলে তাকে উত্তম বার্তা দেওয়া শুরু করলো। ওরা মারি খাচ্ছিল, তখন পিছন থেকে সুমো এসে বলে ওদেরকে এভাবে মেরেন না, ওদেরকে মারলে ওরা তো মরেও যেতে পারে। তার কথা শুনে মেন ক্যারেক্টার বলে না ভাই, ওদেরকে এভাবে ছাড়া যায় না, ওদেরকে এই শিক্ষাটাই বেস্ট, ওরা এটাই যোগ্য। এবং ওদের কথা যদি মিস্টার হান মেনে নিত তাহলে মিস্টার হানের দোকান তো বন্ধ হয়ে যেত। তো মিস্টার সুমো মানা করছিল তাদের। এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে আমার মনে হয় তুমিও ওদের সাথে মিলে আসছো, কারণ তোমার টাকার ব্যাগ ওদের কাছে। এটা শুনে সুমো আর কি বলবে, ও তো অবাক হয়ে গেছে। এটা শুনে এই কথা শুনে বলছে হয়তো এরা আমার ব্যাগ চুরি করেছে। সুমোর কথা শুনে ওই মোটার লোকটি বলছিল অনেক হয়েছে, আর না, আপনি আমাদের বলেছেন টাকা দিয়ে এই তামাশা করতে, তাই আমরা তামাশা করেছি, নইলে আমরা জীবনেই করতাম না, মারও খেতাম না। এর ফলে আপনি এখানে হিরো হয়ে যেতেন। যেটা শুনে সুমু বলছে না না, এর কথা মিথ্যে। তারপরে মোটা লোকটি বলে গ্রামবাসী এই সুমুই আমাদেরকে এগুলো করতে বলছে, কারণ সে দোকানদারের মেয়েকে পছন্দ করে। সুমু মনে মনে ভাবছে আমার প্ল্যান তো ফেল হয়ে গেছে, দোকানদারের মেয়েও এখন আর আমাকে পছন্দ করবে না। সে যেতে যেতে বলছে ইয়ান আমি তোমাকে ছাড়বো না, যা করেছো আমি তার বদলা নিব। সেখান থেকে চলে গেল। এখন সবাই মিলে ধন্যবাদ জানালো আর অনেকগুলো গিফট দেওয়ার চেষ্টা করছিল এবং তা দেখে ইয়ান পাই তার সবাইকে মানা করে দেয়। এবং দোকানদার ইয়ান পাইয়ের প্রতি অনেক খুশি, কিন্তু তার অনেক ভয় লাগছে। আমার টেনশন হচ্ছে তুমি তোমার জন্য কোনো না কোনো খারাপ কিছু করবে, সে তোমার পিছনে পড়ে গেছে। এবং ইয়ান পাই বলে সেটের কিছু রুলস আছে যেটা সে কখনোই ভাগ নেবে না। তখন ইয়ান পাইয়ের নজর পড়ে দোকানদারের মেয়ের উপর। তখন সেও মেয়ের দিকে দেখে লজ্জা পেয়ে সেখান থেকে এগিয়ে চলে যাচ্ছিল। মনে হয় ইয়ান পাইকে মেয়েটি পছন্দ করে। ইয়ান পাই কিন্তু এসব ঝামেলায় পড়তে চাচ্ছিল, যার জন্য সে ওখান থেকে তাড়াতাড়ি চলে গেল। ওখান থেকে গিয়ে ঘরে চলে গেলেন। ঘরে দিয়ে যে তার বইটি ভালোভাবে চেক করছিল, ও বইটিতে এখন 3rd পেজও করে গেল। এখন তার থেকে একটি কড়াই মিললো, যেটাকে কোল্ড্রন বলে। কড়াই দিয়ে সে ভালোভাবে দেখছিল কি করা যায়। এক কড়াই চালানোর জন্য কিছু মেডিসিন পাতা দরকার, যেটা ওর কাছে ছিল না। এবং বই থেকে কিছু মেডিসিনের নাম উল্লেখ করা আছে, 3 লিফ, ফ্লেম, সোল ফ্লাওয়ার আর ডেড উড ঘাস। ইয়ান পাই যদি এই 2 মেডিসিন দিয়ে সঙ্গে তার কাল্টিভেট স্পিড অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু আমাদের মেন ক্যারেক্টার এই পাতাগুলোর নাম কোনোভাবে মনেই করতে পারছে না। তে ভাবছে এলান মিং এর সাথে যে যোগাযোগ করবে এবং জানবে এগুলো কোথায় পাওয়া যায়। তারপরের দিনে সকালে সে তাদের অ্যান্ড্রয়েড কাছে চলে গেল, যেখানে দেখা গেল অ্যান্ড্রয়েড এখানে ঘুমাচ্ছে। অ্যান্ড্রয়েড সে বলছিল আমার এই মেডিসিনগুলো লাগবে। যেটা শুনে অ্যান্ড্রয়েড তাকে একটি বই দেয় যেখানে অনেকগুলো মেডিসিনের নাম লেখা আছে, যেখানে বিভিন্ন ধরনের মেডিসিনের নাম লেখা ছিল। যেটা দেখে সে অবাক হয়ে যায়। সে যে মেডিসিন গুলো খুঁজছিল এবং সেই মেডিসিন গুলো বিষাক্ত, সেটা জেনে অবাক হয়ে গেছে। অ্যালার্মিং বলে সব ধরনের পাতার মধ্যে কিছু বিষাক্ত পয়জন টক্সিক পাওয়া যায়, এটা সঠিক কিছু ওষুধের সাথে মিক্স করলে তা অনেক পাওয়ারফুল ওষুধ তৈরি করা যায়। এবং অ্যালার্মিং আরো বলে যে তুমি যে মেডিসিন গুলো করছো সেটা অনেকগুলো বিপজ্জনক এবং বিষাক্ত। নর্মালি কোনো দোকানদার তার জন্য এগুলো বিক্রি করে না। তোমার যদি প্রয়োজন হয় আমি তোমাকে বলছি এটা কোথায় পাবা তুমি। যেটা শুনে মেন ক্যারেক্টার ভাবছে অ্যালার্মিং তো এরকম ফ্রিতে কখনোই কথা বলে না, হঠাৎ এখানে এখন কি হলো। আমার মিডিয়া কথার কিছু না কিছু রহস্য আছে, আমি জিজ্ঞেস করি। সেগুলো মনে মনে ভাবছিল। তখন অ্যালার্মিং বলে আমাদের লিংসা পাভিলিয়ন থেকে 30 মাইল দূর একটি পাহাড় আছে, যে পাহাড়টির নাম হলো ব্ল্যাক মিন মাউন্টেন। ওখানে তুমি ওইসব মেডিসিন গুলো পাবে এবং তার সাথে আমার এই বইটি নিয়ে যাও, যেখানে তুমি এই বই দেখে সব মেডিসিন গুলো খুঁজে পাবে। তখন মেন ক্যারেক্টার বলে আপনি এখানে আমাকে এভাবে সাহায্য করেছেন, এর বদলে কি চান তা আমাকে তাড়াতাড়ি বলুন। তখন অ্যালার্মিং বলে আমি একদম সেলফিশ না যে এটা আনাবো, ঠিক আছে তুমি যখন আনতে চাও আমার জন্য এই মেডিসিনটা আনবে। তার মধ্যে হলো সাউথউড গ্রাস, থিয়ানাল গ্রাস, সানলাইট গ্রাস আর হোয়াইট গ্রাস নিয়ে আসবে। তুমি যদি এই ঘাসগুলো ডজন ভরে আনো তাহলে আমার জন্য অনেক মজাই হবে। ওই ঘাস যদি আনো তার বদলে আমি তোমাকে কিছু কন্ট্রিবিউট পয়েন্ট দিব। তখন ইয়ান পাই বলে হ্যাঁ আমি জানতাম আপনি ফ্রিতে কোনো কাজ করে দিবেন না। মেন ক্যারেক্টারের কথা শুনে অ্যালার্মিং বলে জানি না আমি আবার তোমার পিছু কখনোই লাগলাম, যার কারণে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো এবং আন্তাজিও আমার উপর দোষ দিচ্ছ। আচ্ছা এখন এগুলা বাদ দাও, পাহাড় এখান থেকে অনেক দূর, আমি সেট থেকে 3 দিনের ছুটির ব্যবস্থা করছি। এখন তুমি যাওয়ার পরে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করবে, ঠিক আছে?
মেন ক্যারেক্টারে যাওয়ার পরে অ্যালার্মিং আবার আগের মতো শুয়ে পড়েছে এবং এবং ইয়ান পাই ওখান দিয়ে অনেক লম্বা সময় অপেক্ষার পর সে পাহাড়ে চলে এসেছে এবং বিভিন্ন ধরনের গাছ কালেক্ট করতে থাকে এবং অ্যালার্মিং এর বলা সেই গাছগুলো কালেক্ট করতে পারছে না, সে তাগুলো খুঁজে পারছে না এবং সে বইয়ের তথ্য অনুযায়ী লেখা আছে যে এই গাছ যেখানে জন্মায় সেখানে আর কোনো গাছ জন্মাতে পারে না, ওইখানে ওই গাছটি পাওয়া যাবে। এবং ইয়ান পাই ভাবছিল এটা কোথায় পাওয়া যাবে, সে ভাবছিল পিছন থেকে একটি শুয়োর এসে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পিছন থেকে দুইটা লোক এক তীর মেরে নিচে ফেলে দেয়। ওই লোক দুটোটা ইয়ান পাইকে বলছে এটা অনেক খতরনাক জঙ্গলি শুয়োর, যেটাকে কোনো অস্ত্র ছাড়া মারা যায় না, তাই তুমি আমাদের পিছিয়ে থাকো। তখন ওই জঙ্গলি শুয়োরটি ওদের দিকে এগিয়ে আসছিল। ওই দুইজন শিকারী তীর মারার পরেও ওই শুকুরটির চামড়ার ভিতরে ঢুকছে না, যার কারণে সে শিকুরটি মারা যাচ্ছে না, যার কারণে ওরা তাড়াতাড়ি ওখান থেকে ভাগছিল। কিন্তু ইয়ান ভাই ভাবছে আমি বডি লেভেলে 4 লেভেলে আছি, এখন আমি তো ওর সাথে ফাইট করতে পারবো, এবং ওই শিকুরের সাথে ও ফাইট করার চেষ্টা করছিল। তখন ইয়ান ভাই তার একটি লাথি দিয়ে ওই শিকুরটি দূরে ফেলে দেয়, যার কারণে ওই শিকুরটি নক আউট হয়ে যায়। তখন ওই জঙ্গলের দুইজন লোক ইয়ান ভাইকে ধন্যবাদ জানায়, বলছিল তুমি না থাকলে জানে না এখানে কি হয়ে যেত। তাদের ধন্যবাদের কথা শুনে ইয়ান পাই বলে আমাকে এভাবে ধন্যবাদ জানেন, আর আমি এই এলাকায় নতুন, আমি এখানে কিছুই চিনি না, যদি একটু সাহায্য করতেন। এবং ইয়ান পাই বলে এই পাহাড় কি আপনি জানেন যে এখানে কোনো গাছই জন্মায় না, এরকম কোনো জায়গা আছে? হ্যাঁ, বলে এখানে একটি জায়গা আছে যার নাম হলো ডেড ভ্যালি, ওখানে অদ্ভুত সব কি জানি হয়, ওখানে কোনো গাছ জন্মায় না, ওখানে যেতে পারো তুমি। এবং ইয়ান পাই তাদের সাথে ওখানে চলে গেছে। যাওয়ার পর ইয়ান পাই তার ডেটউড গাছটি পেয়ে যায়, যেটাতে সে অনেক খুশি হয়ে যায়। ওই শিকারী লোকটি বলে যে তুমি এখানে জঙ্গলটা অনেক ভয়ঙ্কর, তুমি আজকে রাত আমাদের সাথে থাকতে পারো। এই কথাটি ইয়ানকে অনেক ভালো লাগে, যে বলে হ্যাঁ আমি একা থাকলে আমার অনেক বিপদ হবে, তাই আজকে আমি তাদের সাথে থাকি। তারপরের দিন সকালে উঠে ইয়ান ভাই দেখে তারা দুজনে ওখান থেকে চলে গেছে। তখনই সে তাড়াতাড়ি তার কাল্টিভেট শুরু করে দেয়। ওর শরীরে অদ্ভুত রকম ভাব বাড়ছিল, ওর মনে হয় এখন ব্রেক থ্রু করবে, যার কারণে সে গোল্ডেন বডি অ্যাক্টিভ করে প্র্যাকটিস করতে থাকে। তখন সে তার এনার্জি আশেপাশে ছড়িয়ে প্র্যাকটিস করতে থাকে, কিছুক্ষণের মধ্যেই সে তার ব্রেক থ্রু করে ফেলে। সে এই ব্রেক থ্রু দেখে অনেক খুশি হয়ে যায়। সে আরো ভাবতে তাই সে যদি আরেকটি পাওয়ারফুল হাব পেয়ে যায় তাহলে তার কাল্টিভেট আরো তাড়াতাড়ি হবে। ওইগুলো ভাবছিল, তখন হান্টার জ্যাং এর আওয়াজ শুনতে পায়। তখন সে দেরি না করে তাদের পিছু করতে থাকে, তাদের খুঁজতে থাকে। আওয়াজ শুনতে শুনতে দেখে একটি ঘর মধ্যে একটি স্পাইডার তাদেরকে জাল দিয়ে আটকে দিয়েছে, তাদেরকে আক্রমণ করতে এগিয়ে আসছিল। তখন আমার মেইন ক্যারেক্টার কোনো মতে ইট পাথর মেরে মাকড়সাটাকে দূরে পাঠিয়ে দেয়। ওই হান্টার বলছিল প্লিজ আমার ছেলেকে বাঁচাও, আমার ছেলেকে ওই মাকড়সার ভিতরে জালের ভিতরে আটকে রেখেছে। এই কথা শুনে মেইন ক্যারেক্টার গুহার ভিতরে চলে যায়। ও গুহার ভিতরে ঢুকে দেখে কিছু মানুষের কঙ্কালের হাড্ডি রয়েছে নিচে, সে দেখে খুব অবাক হয়ে ভয় পেয়ে যায়। তখন যে ভাবছে এই মাকড়সাটা অনেক মানুষকে খেয়েছে, তখন সে পিছলে নিচে পড়ে যায়। নিচে পড়ে সে ওই মাকড়সাটির ঘরে চলে যায়। তখনই সে দেখতে পায় এই মাকড়সাটি প্রথম লেভেলের, এখন ওই বাচ্চাটিকে সে এখন খেয়ে ফেলবে। সে ভাবছে সে তো পাওয়ারফুল হয়েছে, কিন্তু সে আজ পর্যন্ত কোনো মনস্টারের সাথে ফাইটই করেনি। তখনই মেন ক্যারেক্টার ভিতরে গিয়ে মাকড়সাটি একটা লাথি মেরে বাচ্চাটিকে ক্যাচ ধরে ফেলে। ওই বাচ্চাটি মাকড়সার বিষের কারণে সে বেহুশ হয়ে রয়েছে। ততক্ষণে ওই মাকড়সাটি ইয়ানপাইকে অ্যাটাক করে দিয়েছে। মাকড়সাটি ইয়ানপাইকে খেতে চেয়েছিল, তখন ইয়ানপাই একটি ঘুষি মেরে তাকে দৌড়ে পালিয়ে যায়। এগুলো থেকে মাকড়সাটি এই গুহার পাথর নিচে ফেলতে শুরু করে দেয়। ইয়ানপাইকে কোনোভাবে গুহার থেকে বেরোতে হবে, না হলে বাচ্চাটি বিষের কারণে মারা যাবে। তখন কোনো উপায় না পেয়ে গোল্ডেন বডি অ্যাক্টিভ করে সে মাকড়সার সাথে ফাইট করতে শুরু করে দেয়। এভাবে সে ফাইট করে থাকে, কিন্তু সে অনেক ব্যথা পায়, কিন্তু সেই ব্যথা এখন আর গায়ে লাগে না, ইনজুরিগুলো আগের মতো ব্যথা করে না, যার কারণে সে ওই মাকড়সার পা ভেঙে ওর জালে আগুন ধরিয়ে দেয়। ইয়াংপাইয়ের মনে হচ্ছে মাকড়সা এতক্ষণে মারা গেছে। ইয়াংপাই ওই বাচ্চাটাকে দেখছিল, কিন্তু পিছন থেকে ওই মাকড়সাটা তাকে জাল দিয়ে পেঁচিয়ে দেয়। সাথে সাথে মাকড়সা তার পা দিয়ে ইয়ানপাইকে আঘাত করে দেয়, কারণ ইয়ানপাই অনেক ব্যথা করে। তখনই একটা পা ভেঙে সে মাকড়সাটার চোখ দিয়ে ঢুকিয়ে দেয়। তারপরে গোল্ডেন বডি অ্যাক্টিভ করে সেই মাকড়সার উপর হামলা করে। অনেকক্ষণ অ্যাটাক করার পর ফাইনালি ওই মাকড়সাটি মারা যায়। তারপরে ইয়ানপাই ওই বাচ্চাটিকে নিয়ে গুহার বাইরে চলে যায়। হান্টার জ্যাং তার ছেলেকে জীবিত দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং মেন ক্যারেক্টারকে ধন্যবাদ জানায়। তার কথা শুনে মেন ক্যারেক্টার বলে মাকড়সার বিষের কারণে আপনার ছেলে অজ্ঞান হয়ে রয়েছে, গুহার মধ্যে থেকে অনেকগুলো বিশেষ গাছ নিয়ে আমি ওষুধ বানিয়ে আপনার ছেলেকে ঠিক করে দিব। ওই গুহা থেকে অনেকগুলো গাছ কালেক্ট করে ওই ছেলেটিকে সুস্থ করে দেয়। ছেলেকে চিকিৎসা করে দেওয়ায় ওই হান্টারটি ইয়ানপাইকে ধন্যবাদ জানায়। হান্টারটি বলে আমি সারা জীবন আপনার কৃতজ্ঞতা থাকবো, আপনি আমার ছেলেকে বাঁচিয়েছেন। তার কথা শুনে ইয়ানপাই বলে আপনিও আমাকে অনেক সাহায্য করেছেন, এটা তার কাছে কিছু না, আপনার ছেলেকে গ্রামে নিয়ে ভালো একটি ডাক্তার দেখাবেন, তাহলে সুস্থ হয়ে যাবে।
এটা শুনে এই হান্টারটি তাকে থ্যাংক ইউ জানায় এবং সে বলে আপনার জামা কাপড়টি খুলে ফেলেন। এই কথা শুনে ইয়ান পাই অনেক ভয় পেয়ে যায়, বলে আপনার ধন্যবাদ জন্য এই কিছু করতে হবে না। তখন ওই হান্টারটি বলে আপনি আমাকে ভুল ভাবছেন, আমি এসব কিছু করতে চাচ্ছি না, আমি তো তোমার চিরা কাপড়টি ঠিক করে দেওয়ার জন্য বলছি। ভাই তার কথা শুনে তার শার্টটি দিয়ে দেয়। ওই হান্টার জ্যাংকে ধন্যবাদ জানায়, ওর কারণে সে অনেকগুলো ঘাস পেয়ে গেছে, যেগুলো সে খুঁজছিল সেগুলো পেয়ে গেছে, যেগুলো নিয়ে সে তার বাড়ি চলে গেছে। সে যখন বাড়ির সামনে আসে দেখে অনেকগুলো স্টুডেন্ট তার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। ইয়ান পাইও তাদের সঙ্গে যোগ দিয়েছে এবং তাদের সাথে দাঁড়িয়ে তামাশা দেখছে। তখন মিস্টার সুমো বলে এই তো অনেক গরিব, এই তো থাকার মতো একটু ঘরও নেই। তখন তার সাথে লোকজন বলে ইয়ান পাইয়ের তো কোনো পাওয়ারই নেই, যার কারণে আমাদের সেক্ট তার উপর কোনো মনোযোগ দিচ্ছে না। এর কারণে সে কিছুদিন আগে অনেক মারও খেয়েছে। যেটা শুনে সুমো বলে ওয়াহ, আমি তো খুশি হয়ে গেছি, আমার মনে তো অনেক শান্তি বইছে, কিন্তু যতদিন পর্যন্ত সে সেক্টে আছে ততদিন পর্যন্ত আমার রাতে ঘুম আসবে না। তখনই সে ডাকতে থাকে ইয়াংকাইকে। ইয়াংকাইকে বলে ইয়াংকাই তুমি ঘর কি করছো, ঘর থেকে এখনই বের হও, নাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। অনেক কোড ডাকার পরও কোনো রেসপন্স না পাওয়াতে তারা মনে করে ইয়ান পাই সাইড থেকে চলে গেছে। ওরা বলতে থাকে আমাদের ইয়াং মাস্টারের অনেক সুনাম, যার কারণে আমার ইয়াং মাস্টারের ভয়ে ও সেট থেকে পালিয়ে গেছে। তাদের কথা শুনে সুমো অনেক রেগে বলছে ইয়ান ভাইয়ের জন্য আমার পুরো সেটিংটাই নষ্ট করে দিয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি ওকে শাস্তি দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমার মনের কোনো শান্তি আসবে না। তোমরা দেরি করো না, তাড়াতাড়ি এই ঘরটা জ্বালিয়ে দাও। যতক্ষণ এই ঘরটি জ্বলবে না ততক্ষণ পর্যন্ত আমার মনও শান্তি হবে না। তারা অনেক মানা করছিল ওই ঘরটি জ্বালাতে। সে নিজে জ্বালানোর সিদ্ধান্ত নেয়। সে বলছে আমি নিজে এই ঘরটি জ্বালিয়ে ছাড়কার করে দিব। ইয়ান ভাই পিছন থেকে এসে কাঁধে হাত দিয়ে বলে তোমরা এখানে কি করছো এবং তোমরা আমার ঘর কেন জ্বালাতে যাচ্ছ? তখন সুমো বলে এই ঘরটি হলো ইয়ান ভাইয়ের, যেটা আমি জ্বালাতে যাচ্ছি। আমার জন্য এটুকুই যথেষ্ট, আর কিছু দরকার নেই। এবং সে ভালোভাবে দেখে যে সে আর কেউ না, সে তো আমার ইয়ান পাই যে ওর সাথে কথা বলছিল। সুমো মনে মনে ভাবছে আমার সাথে এত লোক আছে, ও তো আমার সাথে কিছু করতে পারবে না। ওই দিন যা অপমান করেছিল তার প্রতিশোধ নিতে আমি এসেছি। আজকে দেখাবো তোকে মজা, আজকে তোকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিব, নইলে আমার মন শান্তি হবে না। ইয়ানকাই ওর হাত থেকে মশালটি নিয়ে পানিতে ফেলে দিল। ইয়ানকাই বলে আমার সাথে তোর ঝগড়া, আমার ঘরের সাথে কি শত্রুতা তোর, আমার ঘর কেন জ্বালাবি তুই? সুমো বলে ঠিক আছে, নাহলে এবার ফাইটের জন্য প্রস্তুত হয়ে যা। ইয়ান ভাই বলে ঠিক আছে, আমি আমার বাস্কেটটা রেখে আসি। সুমো তার চামচাদের বলছে আমি শুনেছি ইয়ান ভাই বলে কখনো হার মানে না, এই সুযোগে তোরা ভালোভাবে পিটুনি দিবি, যাতে ইয়াং মাস্টারের সাথে পদ ভাঙা নেওয়ার মজা কি জিনিস সে বুঝবে। ততক্ষণে ঘর থেকে ইয়ান ভাই চলে এসেছে। এখন বলে জিনার কারণে তোর সাথে ফাইট করতে চাই না, ভালো হবে যে তুই তার চামচা নিয়ে এখান থেকে চলে যা। এই কথা শুনে সময় বলে না, তুই যদি ফাইট করতে না চাস তাও আমার পায়ে ধরে আমাকে মাপ চা, বাবা বলে আমাকে ডাক, তাহলে আমি তোকে মাফ করে দিব। তার কথা শুনে ইয়ান ভাই বলে আমি শুনি তোর গ্র্যান্ড ভাই এখানে সেকেন্ড হ্যান্ডার, তার জন্য তুই এখন তো বাহাদুরি দেখাচ্ছিস। যাই হোক তুই এখান থেকে চলে যা, নাহলে মার খেয়ে নিজের চেহারাটাও চিনতে পারবি না। তখন পিছন থেকে লাল একটি স্টুডেন্ট এসে বলছে আমি বডি টেম্পারেচার 5 লেভেলে আছি, আমার নাম হলো যাও, আমার সাথে ফাইট করতে চাইলে এখানে চলে আস। যাওয়ার কথা শুনে ইয়ান ভাইও রাজি হয়ে যায়। তখন ফাইট করার জন্য সামনে চলে আসে। তখন যাও বলে আমি তোমাকে তিনটা সুযোগ দিব, তিনটা সুযোগ যদি আমাকে মারতে পারো তাহলে তুমি জিতে যাবে, আর যদি হেরে যাও তাহলে তোমার অবস্থা কি হবে তো কেউ জানে না। অনেক দূরে একটি গাছের উপরে ওই গুপ্তচর মেয়েটি ইয়াংকাইকে নজর রাখছিল। সে বলছে পুরো সেক্টে জানে ইয়াংকাই 3 লেভেলে ব্রেক করেছে, কিন্তু সে এখন এতটা স্ট্রং না যে 5 লেভেলের স্টুডেন্টের সাথে সে ফাইট করে জিতে যাবে। ওদিকে ইয়ানপাই ফাইট করার জন্য আগে ব্যায়াম করে রাখছে, যেটা থেকে যা বলছে এত অভিনয় করার দরকার নেই। সেক্টে সবাই জানে তুমি একটা লুজার, তুমি অনেক দুর্বল, তাড়াতাড়ি 3 মুভের ইউজ করো। এটা বলছে তার পেটের মাঝখানে একটি ঘুষি মেরে তাকে দ্বিতীয় মেরে আকাশের উপরে পাঠিয়ে আবার তৃতীয় মেরে তাকে মাটির নিচে মিশিয়ে দেয়, তার সাথে সে নকআউট হয়ে যায়। এই মুভটা দেখে সবাই অবাক হয়ে গেছে। ওই গাছ থেকে ওই মেয়েটি নিচে পড়ে যায়। ওই মেয়েটি মনে মনে ভাবছে এই কম সময়ের মধ্যে ইয়ানফাই এত পাওয়ারফুল কিভাবে হলো, তার শক্তি কিভাবে বাড়লো। ওখান দিয়ে ইয়ানফাই ভাবছে আমি ওকে এত জোরে মারতে চাইনি, জানি না কিভাবে আমার পাওয়ার এত মনে হয় এত বেড়ে গেছে। যেটা দেখে সুমো অনেক রেগে যায়, এখন বলে এবার তো তুমি জিতে গেছো, এরপরের থেকে আমি পালাবো তৈরি আসবো। যেটা বলে সে ওখান থেকে চলে যায়। ইয়ানফাইও তার মেডিসিন নিয়ে সেক্টে চলে যায়। সেক্টে এসে দেখে এল্লার এখানে ঘুমাচ্ছে, যেখানে সে আওয়াজ করেছে। আওয়াজ করার কারণে এল্লার জেগে যায়। ইয়ানফাই বলে আমি নিজের জান বাজি রেখে এই হাব স্কুলে এনেছি, আর আপনি এখানে আরামে ঘুমাচ্ছেন। দেখেন আমি সবগুলা ঘাস নিয়ে এসেছি, কিন্তু এল্লার মেয়ে যে ঘাসগুলো আনতে বলেছিল সেগুলো সে একটু আনেনি।
যার কারণে এল্ডারম্যান অনেক মন খারাপ হয়ে গেছে। ইয়াঙ্কায়ের মন রক্ষার জন্য কিছু সিলভার কয়েন দিয়ে দিবে। তার সাথে ইয়াঙ্কা একটি স্পেশাল গাছ দেখালো, এই গাছটা ওই গুহা থেকে আনছে। এর বদলে এল্ডারম্যান তাকে কিছু গাছ দেবে বলেছিল।